ট্রেডিংয়ের জগতে একটা অদ্ভুত কিন্তু খুব কমন একটা ব্যাপার প্রায় দেখা যায়, তাই না? হ্যাঁ, মানে টেকনিক্যালি খুব দক্ষ, মার্কেট অ্যানালিসিসে দারুণ, এমন অনেক ট্রেডারও দিনের শেষে টাকা হারান। ঠিক। প্রশ্ন হলো কেন এমন হয়? বেশিরভাগ ক্ষেত্রে উত্তরটা তাদের ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে থাকে না। থাকে তাদের মাইন্ডসেটের ভেতর। একদম। আর আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে একটা গভীর আলোচনা করব। আমাদের হাতে আছে জ্যারেড ট্যান্ডলারের লেখা দ্য মেন্টাল গেম অফ ট্রেডিং বইটা থেকে নেওয়া কিছু নোটস। আর আমাদের আজকের মিশন হলো ট্রেডিংয়ের এই মানসিক খেলাটাকে বোঝা। হ্যাঁ, আর লোভ, ভয়, রাগের মতো কমন সমস্যাগুলো সমাধানের জন্য একটা নক্কর সিস্টেম খুঁজে বের করা, যা বইটিতে বলা হয়েছে। আর এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একদম গোড়া থেকেই আমাদের প্রচলিত চিন্তাভাবনাকে একটা ঝাঁকুনি দেয়। কিভাবে? সাধারণত কি বলা হয়, ট্রেডিংয়ে সফল হতে হলে নিজের ইমোশন বা আবেগকে কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে। রাইট। কিন্তু এই বই বলছে আবেগ আসলে শত্রু নয়। শত্রু নয়। না, বরং এগুলো এক একটা সিগন্যাল বা সংকেত। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হলো পুরো গেমটা বদলে দেওয়ার প্রথম ধাপ। ঠিক। এখানেই তো ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ আমরা দেখি অনেক ট্রেডার তাদের আবেগ কন্ট্রোল করার জন্য কি না করছেন, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ। যোগব্যায়াম, অনেক কিছু। হ্যাঁ, আবার ট্রেডিংয়ের সময়ও নানা রকম অদ্ভুত কাজ করেন। যেমন ধরুন, একটু লাভ দেখলেই তাড়াতাড়ি ট্রেড থেকে বেরিয়ে আসা। পাঁচে লাভটা চলে যায়। ঠিক। অথবা কোনো একটা ট্রেড নিতে ভয় পাচ্ছেন, তাই হয়তো নিলেনই না, পরে দেখলেন ওটা অনেক লাভ দিত। হুম। লেখক এই সব কৌশলকে বাচ্চাদের সাইকেলের পেছনে লাগানো ট্রেনিং হুইলের সাথে তুলনা করেছেন। বাহ, দারুণ উপমা তো। এগুলো হয়তো শুরুতে একটু সাহায্য করে, কিন্তু লং রানে আপনার সত্যিকারের পোটেনশিয়ালকে আটকে রাখে। একদম। বইটাতে একটা দারুণ উদাহরণ আছে এই বিষয়ে। আচ্ছা। ধরুন, আপনার প্রায়ই মাথা ব্যথা হচ্ছে। আপনি হয়তো ভাবছেন ট্রেডিংয়ের স্ট্রেস থেকে এটা হচ্ছে। হতেই পারে। আপনি হয়তো স্ট্রেস কমানোর চেষ্টা করছেন, কিন্তু ব্যথা কমছে না। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলেন আপনার চোখের পাওয়ারে সমস্যা হয়েছে, চশমা বদলাতে হবে। ও আচ্ছা। এখানে দেখুন, মাথা ব্যথাটা আসল সমস্যা ছিল না, ওটা ছিল একটা সিগন্যাল যা চোখের সমস্যার দিকে ইঙ্গিত করছিল। রাইট। ট্রেডিংয়ের আবেগগুলোও ঠিক তাই। লোভ, ভয় বা রাগ, এগুলো আসল রোগ নয়, রোগের লক্ষণ। এগুলো আমাদের পারফরম্যান্সের ভেতরের কোনো গভীর ত্রুটির দিকে ইশারা করে। বাহ, এই উদাহরণটা তো বিষয়টা একেবারেই পরিষ্কার করে দিল। তাহলে এই সিগন্যালগুলো ঠিক কি বলছে সেটা বোঝার জন্য তো পারফরমেন্সকে মাপার একটা উপায় দরকার। অবশ্যই। আর এখানেই লেখক এ গেম, বি গেম এবং সি গেমের ধারণাটা এনেছেন। এটা আমার কাছে দারুণ লেগেছে। চলুন এটা একটু ভেঙে আলোচনা করি। অবশ্যই। এটা নিজের পারফরম্যান্সকে বোঝার একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক। এই গেম হলো আপনার সেরা অবস্থা। মানে যখন আমি একদম ফোকাসড। যখন আপনি একেবারে ফোকাসড, ডিসিপ্লিনড, নিজের স্ট্র্যাটেজি অক্ষরে অক্ষরে পালন করছেন, আপনার সিদ্ধান্তগুলো খুব স্বচ্ছ এবং আবেগ আপনার নিয়ন্ত্রণে। হুম। এই অবস্থায় যদি কোনো ভুলও হয়, সেটা সাধারণত নতুন কিছু শিখতে গিয়ে হয়, জানা ভুল নয়। আর এর ঠিক উল্টো মেরুতে আছে সি গেম। এটাই সেই ভয়ানক জায়গা যেখানে সব গোলমাল হয়, তাই না? একদম। সি গেম হলো আপনার সবচেয়ে খারাপ পারফরম্যান্সের স্তর, যখন আবেগ পুরোপুরি আপনাকে গ্রাস করে ফেলেছে। যেমন? আপনি রেগে গিয়ে এমন ট্রেড নিচ্ছেন যা আপনার প্ল্যানেই ছিল না, অথবা ভয়ে একটা নিশ্চিত লাভের ট্রেডও নিতে পারছেন না। ও সি গেমে আপনি এমন সব ভুল করেন যেগুলো করার পর আপনি নিজেই নিজেকে বলেন, আমি জানতাম এটা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। পারফরম্যান্সের আসল খুঁতগুলো এই সি গেমের মধ্যেই লুকিয়ে থাকে। তাহলে এ আর সি এর মাঝখানে বি গেমের ভূমিকাটা কি? বি গেম হলো সেই মধ্যবর্তী অবস্থা যেখানে আপনি হয়তো আপনার সেরা ফর্মে নেই, কিন্তু একেবারে ভেঙেও পড়েননি। আচ্ছা। এভাবে আপনার মধ্যে সি গেমের মতো ভুল করার প্রবণতা তৈরি হতে পারে, যেমন লসের পর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগতে পারে। ঠিক। আপনি নিজেকে কন্ট্রোল করছেন। ঠিক, আপনি আপনার মানসিক শক্তি দিয়ে সেই প্রবণতাকে আটকে রাখতে পারছেন। আপনি হয়তো একটু অস্বস্তিতে আছেন, কিন্তু তবুও নিয়ম ভাঙছেন না। বেশিরভাগ ট্রেডার তাদের বেশিরভাগ সময় এই বি গেমেই কাটান। এই ব্যাপারটা একটা কাল্পনিক উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরা যাক একজন ট্রেডারের সকালটা শুরু হলো। তিনি খুব ফোকাসড, মার্কেট অ্যানালিসিস করে একটা দারুণ ট্রেড নিলেন
এবং সেটাতে লাভ হলো। এটা তার এ গেম। ঠিক। দুপুরের দিকে হঠাৎ মার্কেট উল্টো দিকে গেল, আর তার একটা স্টপ লস হিট করল। তিনি কিছুটা হতাশ হলেন, কিন্তু নিয়ম মেনে লস স্বীকার করে নিলেন। এটা তার বি গেম। কিন্তু এরপর বিকেলের সেশনে আরও একটা লস হওয়ার পর তিনি মেজাজ হারিয়ে ফেললেন। ভাবলেন, আজকে যেভাবেই হোক লস রিকভার করতেই হবে। আর সাথে সাথে দ্বিগুণ রিস্ক নিয়ে একটা বেপরোয়া ট্রেড নিয়ে নিলেন। একদম। এটাই তার সি গেমের শুরু। অসাধারণ উদাহরণ। আর এখানেই বইটির মূল শিক্ষাটা লুকিয়ে আছে। বেশিরভাগ মানুষ ভাবে পারফরম্যান্স ভালো করতে হলে এই গেমকে আরও ভালো করতে হবে। আমিও তাই ভাবতাম। কিন্তু লেখক বলছেন ঠিক তার উল্টোটা করতে হবে। নিজের সার্বিক পারফরম্যান্সকে উন্নত করতে হলে সি গেমের উপর কাজ করতে হবে। সি গেমের উপর কেন? কারণ আপনার সি গেম যত খারাপ হবে সেটা আপনার এ গেমকেও নিচের দিকে টেনে নামাবে। আপনার পারফরম্যান্সের রেঞ্জটা অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়বে। এই প্রসঙ্গে লেখকের দেওয়া ইঞ্চওয়ার্ম বা সুইয় পোকার উপমাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি সবসময় ভাবতাম সেরা পারফরম্যান্সকে আরও ভালো করার চেষ্টা করা উচিত, কিন্তু দুর্বলতার ওপর কাজ করার ধারণাটা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। ঠিক তাই। একটা সুইয় পোকা কিভাবে এগোয় খেয়াল করেছ? সে তো শরীরটাকে গুটিয়ে আনে। হ্যাঁ, সে কিন্তু সামনের অংশটা বাড়িয়ে দিয়ে এগোয় না। সে তার শরীরের পেছনের অংশটাকে আগে সামনের দিকে গুটিয়ে আনে, তারপর সামনের অংশটা এগোয়। আচ্ছা। ট্রেডারের উন্নতিটাও ঠিক সেরকম। তাকে তার দুর্বলতম দিকগুলো অর্থাৎ তার সি গেমকে আগে উন্নত করতে হবে, পেছনের অংশটাকে সামনে আনতে হবে। তবেই তার সেরা পারফরম্যান্স বা এ গেম স্বাভাবিকভাবেই আরও এগিয়ে যাবে। একদম। আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যত উপরে উঠবে, আপনার ম্যাক্সিমাম পোটেনশিয়ালও তত বাড়বে। এই আইডিয়াটা শুধু ট্রেডিং নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই তো সত্যি। আচ্ছা, তাহলে সি গেমকে উন্নত করার উপায় কি? বইটা বলছে আবেগকে কন্ট্রোল করার ধারণাটাই নাকি ভুল। হ্যাঁ, ভুল। এর বদলে রেজলিউশন বা সমাধানের কথা বলা হয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা বিশাল। আবেগ কন্ট্রোল করা মানে হলো একটা সার্বক্ষণিক যুদ্ধ চালিয়ে যাওয়া। এটা অনেকটা একটা ফুটো হয়ে যাওয়া পাইপের নিচে বালতি রাখার মতো। আপনি হয়তো পানি পড়া আটকাতে পারছেন, কিন্তু আপনাকে সারাক্ষণ বালতিটা খালি করতে হচ্ছে। এটা তো প্রচণ্ড ক্লান্তিকর একটা কাজ। হ্যাঁ, আর আপনার মানসিক শক্তির একটা বড় অংশ এখানেই খরচ হয়ে যাচ্ছে। আর রেজলিউশন মানে হলো পারফরম্যান্সের সেই মূল ত্রুটিগুলোকে খুঁজে বের করে স্থায়ীভাবে সারিয়ে ফেলা, অর্থাৎ পাইপের ফুটোটাকে পুরোপুরি মেরামত করে দেয়া। ও। একবার সমস্যাটা সমাধান হয়ে গেলে ওই আবেগগুলো আর আগের মতো ট্রিগারই হবে না। তখন আর বালতি রাখারই দরকার পড়বে না। এর ফলে একজন ট্রেডার অনেক বেশি উদ্যমী, আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল হতে পারেন। কারণ তার মানসিক শক্তিটা আর আবেগ নিয়ন্ত্রণের জন্য খরচ হচ্ছে না, বরং সেটা ভালো ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার কাজে লাগছে। অর্থাৎ সিম্পটম ম্যানেজ না করে ডিজিজ কিওর করা। কিন্তু এই রেজলিউশন বা সমাধানটা কিভাবে করা যায়? নিশ্চয়ই এর কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে। হ্যাঁ, লেখক একটা খুব কার্যকরী ৩ ধাপের সিস্টেমের কথা বলেছেন। কি সেটা? প্রথম ধাপ হলো আপনার প্যাটার্ন ম্যাপ করা। এর মানে একজন ডিটেকটিভের মতো নিজের আবেগের উঠানামা আর ভুলের ধরনকে চিহ্নিত করা। মানে একটা ট্রেডিং জার্নাল রাখা। একদম। কখন আপনার সি গেম শুরু হচ্ছে, কোন পরিস্থিতিতে, সেটা ট্রিগারটা কি, লোকসান নাকি অপ্রত্যাশিত লাভ, এই সব ডেটা একট্ঠা করাটাই প্রথম কাজ। আচ্ছা, প্যাটার্নটা বোঝার পর দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হল সমস্যার মূল কারণ খুঁজে বের করা। এই ডেটার উপর ভিত্তি করে গভীরে যেতে হবে। কেন ওই নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার রাগ বা ভয় হচ্ছে? এর পেছনে কি কোনো লুকানো বিশ্বাস বা ভুল ধারণা কাজ করছে? ঠিক। যেমন হয়তো আপনার অবচেতন মনে এই বিশ্বাসটা গেঁথে আছে যে একজন ভালো ট্রেডার কখনো লস করে না। এটা অনেকেই ভাবে। আর এই বিশ্বাসটাই হয়তো আপনাকে প্রত্যেকটা লসের পর রেগে যেতে বা হতাশ হতে বাধ্য করছে। আর তৃতীয় ধাপে নিশ্চয়ই সেই কারণটাকে ঠিক করা। একদম। তৃতীয় ধাপ হল সমস্যাটি সংশোধন করা। এর জন্য একটা নতুন, আরও যৌক্তিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। যেমন একজন ভালো ট্রেডার কখনো লস করে না, এই ভুল বিশ্বাসের বদলে নতুন বিশ্বাসটা হতে পারে লস করা ট্রেডিংয়েরই একটা অংশ। একজন ভালো ট্রেডার লসকে ভয় পায় না,
বরং সেটাকে দক্ষতার সাথে ম্যানেজ করে। আর এই নতুন লজিকটাকে বারবার নিজের মনে ইনজেক্ট করতে হয়। হ্যাঁ, যতক্ষণ না এটা আপনার পুরনো ভুল বিশ্বাসটাকে প্রতিস্থাপন করছে। এভাবেই আসল সমাধান বা রেজলিউশন হয়। এই সিস্টেমটা তো বেশ লজিক্যাল। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন আবেগের কথা বলছি, চলুন একটা নির্দিষ্ট আবেগ নিয়ে কথা বলি, যা নিয়ে ট্রেডারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়, লোভ বা গ্রিড। অবশ্যই। বইটা বলছে লোভ নাকি নিজেই কোনো সমস্যা নয়, এটা অন্য সমস্যার লক্ষণ। ব্যাপারটা বেশ অদ্ভুত। হ্যাঁ, এবং এটাই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইনসাইট, যা আমরা বাইরে থেকে লোভ বলে মনে করি, তার পেছনে প্রায়শই অন্য কোনো গভীর আবেগ বা সমস্যা কাজ করে। যেমন ধরুন অতিরিক্ত আত্মবিশ্বাস। পরপর কয়েকটা ট্রেডের লাভ করার পর একজন ট্রেডার ভাবতে শুরু করতে পারেন যে তিনি অপরাজেয়, তিনি মার্কেটকে বুঝে ফেলেছেন। একটা ইউফোরিয়ার মতো। ঠিক, এই সংখ্যা থেকে তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঝুঁকে নেন। বাইরে থেকে দেখে মনে হবে তিনি লোভী হয়ে গেছেন, কিন্তু আসল কারণটা হলো তার অতিরিক্ত আত্মবিশ্বাস। মজার ব্যাপার। আবার এর উল্টোটাও তো হতে পারে, তাই না? আত্মবিশ্বাসের অভাব থেকেও তো লোভের জন্ম হতে পারে। অবশ্যই। যখন একজন ট্রেডার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারেন না, তখন তিনি হয়তো ভাবেন একটা বড় লাভ করলেই তার সব সমস্যা মিটে যাবে। তিনি নিজেকে সফল প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, এই যে আরও বেশি অর্থ উপার্জনের মাধ্যমে আত্মবিশ্বাস বা সন্তুষ্টি খোঁজার একটা মরিয়া চেষ্টা, এটাও লোভের মতো দেখতে লাগে। মনে হয় যেন শুধু এই একটা ট্রেড, এটাতে জিততে পারলেই আমি সেট। তার মানে লোভের মুখোশের আড়ালে অন্য আবেগও লুকিয়ে থাকতে পারে, যেমন রাগ বা ভয়। ঠিক তাই। ধরুন রাগের কথা। একটা স্টপ লস হিট করার পর আপনার মনে হলো মার্কেট যেন ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এটা মনে হয়। সেই রাগ থেকে আপনি পরের ট্রেডটা দ্বিগুণ ঝুঁকি নিয়ে নিলেন, শুধু বাজার থেকে আমার টাকা ফেরত আনার জন্য। এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। বাইরে থেকে দেখলে মনে হবে আপনি বেশি লাভের জন্য লোভ করছেন। কিন্তু এর পেছনের চালিকা শক্তি কিন্তু রাগ আর ভয়, ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। তো আজকাল একটা বিশাল ব্যাপার, বিশেষ করে ক্রিপ্টো বা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং স্টকগুলোর ক্ষেত্রে। একদম, ভয়, বিশেষ করে ফোমো, লোভের একটা বড় কারণ। যখন আপনি দেখছেন সবাই একটা নির্দিষ্ট স্টক থেকে লাভ করছে আর আপনি সেই র্যালিতে নেই, তখন একটা তীব্র ভয় কাজ করে যে আমি একটা বিশাল সুযোগ হাতছাড়া করে ফেলছি। ঠিক, সেই ভয় থেকে আপনি কোনো রকম অ্যানালিসিস ছাড়াই নিজের স্ট্র্যাটেজিকে উপেক্ষা করে সেই ট্রেডে ঝাঁপিয়ে পড়েন। এটাও দেখতে লোভের মতো, কিন্তু এর মূলে আছে পিছিয়ে পড়ার ভয়। তাহলে বইটাতে উচ্চাকাঙ্ক্ষা এবং লোভের মধ্যে একটা পার্থক্য করা হয়েছে, তাই তো? কারণ সেরা হওয়ার ইচ্ছাও তো এক ধরনের আকাঙ্ক্ষা। হ্যাঁ, এবং এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। উচ্চাকাঙ্ক্ষা হলো সেরা হওয়ার একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা। এখানে ফোকাস থাকে প্রসেসের ওপর। কিভাবে আরও ভালো ট্রেডার হওয়া যায়, নিজের সিস্টেমকে কিভাবে আরও উন্নত করা যায়। একদম। একজন উচ্চাকাঙ্ক্ষী ট্রেডার লোকসানকে এই শেখার প্রক্রিয়ার একটা স্বাভাবিক অংশ হিসেবে দেখেন, কিন্তু যখন এই আকাঙ্ক্ষাটা অতিরিক্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, যখন প্রসেসের চেয়ে শুধুমাত্র ফলাফলের ওপর মানে টাকার ওপর ফোকাস চলে যায়, তখনই তা লোভে পরিণত হয়। তখন ঝুঁকিকে উপেক্ষা করা হয়, সিস্টেমকে ভাঙা হয়, শুধুমাত্র লাভের আশায়। মানে উচ্চ আকাঙ্ক্ষা আপনাকে আপনার সিস্টেম মানতে সাহায্য করে, আর লোভ আপনাকে আপনার সিস্টেম ভাঙতে প্ররোচিত করে। দারুণ একটা আলোচনা হলো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আবেগ আমাদের শত্রু নয়, বরং বন্ধু। এগুলো মূল্যবান সংকেত। হ্যাঁ, যা আমাদের পারফরম্যান্সের গভীর কোনো ত্রুটির দিকে ইঙ্গিত করে। দ্বিতীয়ত, পারফরম্যান্সের উন্নতি করতে হলে আমাদের সেরা দিনের দিকে না তাকিয়ে সবচেয়ে খারাপ দিনগুলোর অর্থাৎ সি গেমের কারণ খুঁজে বের করে সেটার উন্নতি করতে হবে। ঠিক সুই উপকার মতো। আর সব শেষে আবেগকে শুধু চেপে রাখার বা কন্ট্রোল করার চেষ্টা না করে এর পেছনের মূল কারণগুলোকে স্থায়ীভাবে সমাধান বা রিজলভ করতে হবে। একদম। আর আজকের আলোচনা শেষ করার আগে আমি আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। যেহেতু বইটা আমাদের দেখাচ্ছে যে যাকে আমরা লোভ বলে চিহ্নিত করছি, তার আসল কারণ প্রায়শই অতিরিক্ত আত্মবিশ্বাস, রাগ বা ভয়ের মতো অন্য কোনো আবেগের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে ভাবার বিষয় হলো, যখন একজন ট্রেডার মনে করেন যে তিনি লোভের সাথে লড়াই করছেন, তখন তিনি কি আসলে মূল সমস্যাটাকেই এড়িয়ে যাচ্ছেন? এটা তো ভাবার মতো প্রশ্ন।
আর যদি সমস্যার আসল কারণ নির্ণয়ই ভুল হয় তাহলে সেটা তার ট্রেডিং কৌশল আর মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলতে পারে। এটা অনেকটা একটা সফটওয়্যার বাগ সারানোর জন্য হাতুড়ি ব্যবহার করার মতো নয় কি?